হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, শব্দভাণ্ডার। হ্যাঁ, আজকে আমরা জানব শব্দভাণ্ডার কি এবং শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগগুলোই বা কী এবং তার উদাহরণগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো শব্দভাণ্ডার কথাটির মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝে যাই যে শব্দভাণ্ডার কি, শব্দের ভাণ্ডার মানে অনেকগুলো শব্দ। হ্যাঁ, যে ভাষার মধ্যে আমরা যে ভাষায় কথা বলি বা আমাদের যে ভাষা নিয়ে আমরা আলোচনা করছি বাংলা ভাষায়, তো বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে শব্দভাণ্ডারের অন্তর্গত। অর্থাৎ শব্দভাণ্ডার হচ্ছে কি, শব্দভাণ্ডার হচ্ছে ভাষার ব্যবহৃত শব্দের একটা গুচ্ছ বা শব্দের একটা ভাণ্ডার। ঠিক আছে, তো আমরা জানি যে ভাষা হচ্ছে একটি প্রবাহমান নদীর মতো এবং ভাষা তার বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সে তার রূপগুলোকে বিভিন্ন সময় পরিবর্তন করতে থাকে। অর্থাৎ ভাষা আমাদের একাধারে কি করতে পারে, ভাষা বিভিন্ন শব্দ গ্রহণ বর্জন ইত্যাদি করতে থাকে। তো যাই হোক, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, গ্রহণ বর্জনের দিকে আমরা যাচ্ছি না। আজকের আলোচনায় আমরা দেখব যে বাংলা শব্দভাণ্ডারের যে শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে শব্দভাণ্ডার হলো যে কোনো ভাষার ক্ষেত্রে একটি মূল্যবান সম্পদ আর কি। অর্থাৎ যে ভাষার সম্পদ, যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি কি হবে, সমৃদ্ধ হবে, সেই ভাষা কিন্তু তত বেশি ঐশ্বর্যশালী হবে। এক্ষেত্রে বলে রাখি আমাদের বাংলা ভাষার যে শব্দভাণ্ডার সেটা কিন্তু বেশ উদার। এই কারণে উদার বলা হচ্ছে কারণ বাংলা ভাষার যে শব্দভাণ্ডার, বাংলা ভাষার শব্দভাণ্ডারে আমরা দেখেছি যে বিভিন্ন ভাষা থেকে কিন্তু শব্দ আমরা গ্রহণ করেছি। তো যাই হোক, শব্দভাণ্ডারকে বলছি একটা কি, শব্দভাণ্ডার হচ্ছে যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ হবে সেই ভাষা তত বেশি ঐশ্বর্যশালী হবে। তো বাংলা ভাষার ক্ষেত্রেও এই কথা মানে অন্যভাবে নয়, যে বাংলা ভাষার ক্ষেত্রেও এই কথাটি খাটে যে বাংলা ভাষাতেও আমাদের যে শব্দভাণ্ডার আছে বেশ সমৃদ্ধ শব্দভাণ্ডার এবং আমাদের ভাষা অবশ্যই বাংলা ভাষা বেশ ঐশ্বর্যশালী ভাষা, এই বিষয়ে কোনো সন্দেহ তো নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা শব্দভাণ্ডারকে কিভাবে বুঝবো বা শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আর কি। তো সাধারণভাবে শব্দভাণ্ডারকে মূলত আমরা যদি ভাগ করি তাহলে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। সাধারণভাবে যদি আমরা সার্বিকভাবে দেখি তাহলে সেটি হচ্ছে একটি মৌলিক শব্দ আর একটি হচ্ছে আগন্তুক শব্দ। কিন্তু বাংলা শব্দভাণ্ডারে যে সঞ্চিত শব্দগুলো রয়েছে, বাংলা শব্দভাণ্ডারে যে সমস্ত শব্দগুলোর প্রচুর ব্যবহার রয়েছে, বহুল ব্যবহার রয়েছে, তার আঙ্গিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটু তিনটা ক্যাটাগরিতে এটাকে ভাগ করতে পারি বা তিনটা সার্বিকভাবে আমরা তিনটা প্রধান ভাগে ভাগ করতে পারি আর কি। সেগুলো কি, একটি হচ্ছে মৌলিক, আগন্তুক আর একটি হচ্ছে নবগঠিত শব্দ। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ঢুকে গেলাম আজকের ক্লাসে যে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ, সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম। তাহলে আমরা আলোচনার সুবিধার জন্য এবং বাংলা শব্দভাণ্ডারে যে সমস্ত শব্দ সঞ্চিত আছে আর কি, তার পরিপ্রেক্ষিতে শব্দভাণ্ডারকে আমরা তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করছি। সেটি কি, একটি হচ্ছে মৌলিক শব্দ, আগন্তুক শব্দ আর হচ্ছে নবগঠিত শব্দ। এবার মৌলিক শব্দকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। মৌলিক শব্দকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? তৎসম, অর্ধ তৎসম আর হচ্ছে তদ্ভব। ঠিক আছে, তো আমরা এখানে সারণীর মাধ্যমে বিষয়টিকে আমি তোমাদের জন্য ইতিমধ্যে লিখে রেখেছি, সেটা আমরা এখানে বোর্ডে দেখছি আর কি। তো শব্দভাণ্ডার হচ্ছে মৌলিক, প্রথমে মৌলিক, আগন্তুক আর হচ্ছে নবগঠিত। এবার মৌলিককে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, তৎসম, অর্ধ তৎসম আর হচ্ছে তদ্ভব। ঠিক আছে, এবার আমরা এগুলো সম্পর্কে আসবো বিস্তারিত। তার আগে আগন্তুককে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। সেটি কি কি? নাকি দেশি, বিদেশি আর হচ্ছে কি প্রতিবেশী। আগন্তুককে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হচ্ছে, দেশি, বিদেশি, প্রতিবেশীতে। আর একাধারে অন্যদিকে যে শব্দ আরেকটি শ্রেণী আছে সেটা হচ্ছে নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দের মধ্যে অনেক কিছু পড়ে, কিন্তু আমরা শব্দভাণ্ডারের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, তাই আমরা নবগঠিত শব্দের মধ্যে যে শ্রেণীটিকে নিব, মূল শ্রেণীটি, সেটা হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। এবার এই মিশ্র বা সংকর শব্দ কি? মিশ্র বা সংকর শব্দ যে না দুটো ভাষার সমন্বয়ে গঠিত হয়। তো যাই হোক, ওই মিশ্র বা সংকর শব্দটাকে আমরা আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দেশি যোগ তৎসম, একটা হচ্ছে বিদেশি যোগ বিদেশি আর একটা হচ্ছে বিদেশি যোগ বাংলা। তো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা প্রথম অর্ধের যে আমাদের ক্লাস, সেই অধ্যায়ে কিন্তু আমরা শব্দভাণ্ডারের যে শ্রেণীবিভাগটি, ঠিক আছে, সার্বিক প্রধান ভাগে ভাগ করলাম তিনটা ভাগে, তারপরে তার যে উপবিভাগগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম।
কিন্তু আমাদের এখানেই জেনে রাখলে মানে আমাদের এখানেই ক্লাসটির পরিপূর্ণতা পায় না আমরা যতক্ষণ পর্যন্ত না এই শব্দ ভাণ্ডারের বিভিন্ন যে শ্রেণীগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তাহলে এবার আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকছি, এবার আলোচনায় করবো এবং উদাহরণগুলো তোমাদের সামনে রাখলেই তোমরা খুব সহজভাবে বিষয়টিকে হৃদয়ঙ্গম করতে পারবে। তো আমরা তাহলে শব্দ ভাণ্ডারকে সার্বিকভাবে প্রধান 3টি ভাগে ভাগ করছি, মৌলিক শব্দ, আগন্তুক শব্দ আর হচ্ছে নবগঠিত শব্দ। এবার তাহলে একে একে সংজ্ঞা দেওয়া প্রয়োজন, তাই তো। মৌলিক শব্দ কাকে বলবো আমরা? মৌলিক শব্দ হচ্ছে যে সমস্ত শব্দগুলো অ্যাকচুয়ালি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে, যে সমস্ত শব্দগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো যে শব্দগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলছি কিন্তু মৌলিক শব্দ। এবার এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে আমরা বলতে পারি যে সেখানে আমাদের সংস্কৃত এবং বৈদিক যে ভাষা রয়েছে সেই ভাষা থেকেই কিন্তু এগুলো এসেছে আর কি। তো আমরা সার্বিকভাবে এটাকে বলছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো আমাদের সরাসরি উত্তরাধিকার সূত্রে আমাদের শব্দভাণ্ডারে প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলছি মৌলিক শব্দ। তাহলে বন্ধুরা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বৈদিক ও সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে কিন্তু আমরা বলছি মৌলিক শব্দ, ঠিক আছে। এবার এই মৌলিক শব্দগুলোকে আবার আমরা 3টি শ্রেণীতে ভাগ করছি। এই ভাগগুলোকে আমরা যখন আমরা উদাহরণ সম্বন্ধে দেখব তখন কিন্তু আরও বিষয়টাকে আরও ভালোভাবে মৌলিক শব্দের যে বিষয়টা বা সংজ্ঞাটা আরও বেশি করে পরিস্ফুট হবে। তো এই মৌলিক শব্দগুলোকে আবার আমরা 3টি শ্রেণীতে ভাগ করছি। এক হচ্ছে তৎসম, 2 হচ্ছে অর্ধ তৎসম, 3 হচ্ছে তদ্ভব। এবার আমরা একে একে তৎসম, তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম আর তদ্ভব সম্পর্কে আলোচনা করব। তো তৎসম কি? তৎসম, তৎ মানে তার, আর সম মানে হচ্ছে সমান, অর্থাৎ তার মানে হচ্ছে সংস্কৃত। তৎ মানে হচ্ছে এখানে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমান, তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি কোনো রকম পরিবর্তিত বা বিকৃত না হয়ে সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। তাহলে বোঝা গেল যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায়, সংস্কৃত ভাষা থেকে সরাসরি, এই জন্য এটাকে তৎসম অর্থাৎ সংস্কৃতের সমান আর কি, সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। এবার এই তৎসম শব্দগুলো উদাহরণ আমরা যদি তাকাই তাহলে খুব সহজেই চোখে পড়ে, যেমন হচ্ছে আমাদের সূর্য, গ্রহ, চন্দ্র, বৃক্ষ, পুষ্প, এগুলো হচ্ছে কিন্তু আমাদের তৎসম শব্দের উদাহরণ, ঠিক আছে বন্ধুরা। এবারে আসছি অর্ধ তৎসম শব্দ। এবার অর্ধ তৎসম দেখো, অর্ধ তৎসম মানে অর্ধভাবে তৎ সমান, সম মানে সমান, তৎ মানে তার। তাহলে অর্ধ তৎসম, অর্ধ মানে অর্ধভাবে, অর্ধেকভাবে, তৎ মানে তার, সম মানে সমান। আর এখানে তার কথাটা মনে হচ্ছে সংস্কৃতের, মানে অর্ধেকভাবে সংস্কৃতের সমান। তাহলে এটাকে বলা যেতে পারে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় আসলেও তাদের উচ্চারণ এবং তাদের বানানের মধ্যে কিছু পরিবর্তন বা কিছু বিকৃতি ঘটিয়ে বাংলা ভাষায় এসেছে। একেবারে সরাসরি এসেছে ঠিকই, কিন্তু বাংলা ভাষায় যখন এসেছে সেই সংস্কৃত থেকে শব্দগুলো, তখন কিন্তু তারা তাদের উচ্চারণ এবং তাদের বানানের কিছু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে। উচ্চারণ বা বানানের কিছু পরিবর্তন বা পরিবর্ধন বা বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তখন আমরা সেগুলোকে বলছি কিন্তু অর্ধ তৎসম। আমি সংজ্ঞাটিকে আরেকবার দিতে ইচ্ছা করছি আমার, সেটা বলছি যে সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে, কিন্তু সরাসরি আসলেও সেখানে কি হয়েছে, তারা বাংলা ভাষায় এসে তাদের উচ্চারণ এবং তাদের বানানে কিছুটা বিকৃত বা কিছুটা পরিবর্তন বা কিছুটা পরিবর্তন ঘটে বাংলা ভাষাতে প্রবেশ করেছে, বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান পেয়েছে, তখন আমরা সেই শব্দগুলোকে বলছি অর্ধ তৎসম শব্দ। যেমন ধরা যাক উদাহরণ হিসেবে আমরা যদি কেষ্ট শব্দটাকে বলি, কৃষ্ণ অ্যাকচুয়ালি তৎসম শব্দ, কিন্তু এটা বাংলা ভাষায় আস্তে আস্তে এটা উচ্চারণ বিকৃতি বলো, বানান পরিবর্তন বলো, সেটা হয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে কেষ্ট হিসাবে। শ্রাদ্ধ থেকে এসেছে, শ্রাদ্ধ যখন সংস্কৃত শব্দ ছিল, এটা বাংলা ভাষায় আস্তে আস্তে হয়ে গেছে শ্রাদ্ধ, ঠিক আছে। তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে। মহোৎসব হয়ে গেছে মোৎসব, এখানে আমি উদাহরণ কিছু লিখেও রেখেছি। গৃহিণী হয়ে গেছে গিন্নি, তাহলে এই গিন্নি শব্দটা অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে। নিমন্ত্রণ যেটা, সেটা হয়ে গেছে নিমন্ত্রণ, ঠিক আছে। এই সমস্ত শব্দগুলোকে আমরা বলছি অর্ধ তৎসম শব্দ। বোঝা গেল বন্ধুরা?
এবারে আমরা আসছি তদ্ভব শব্দে। তদ্ভব, তৎ কথার অর্থ তার, মানে সংস্কৃতের, ভব কথার অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ উৎপন্ন হয়েছে সেই সমস্ত শব্দকেই বলছে তদ্ভব শব্দ। সংস্কৃত থেকে উৎপন্ন শব্দ কোন শব্দগুলো? যে সমস্ত মানে সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এখানে একটা সংজ্ঞাটাকে এভাবে অন্যভাবে সাজাতে হবে এখানে, যে যে সমস্ত শব্দ বা যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত বা অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে, তখন সেই শব্দগুলোকে আমরা বলছি তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কিন্তু একটা লেয়ার বা একটা স্তর পার করে এসেছে। সেটি কি? সেটি হলো একটি প্রাকৃত বা অপভ্রংশের যে ভাষার যে জায়গাটা, সেই অপভ্রংশ প্রাকৃত বা অপভ্রংশ লেয়ারটা বা স্তরটা পার করে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে। অর্থাৎ সুন্দর করে সংজ্ঞা হিসেবে সাজালে এরকম দাঁড়ায় যে যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত বা অপভ্রংশ ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় বা বাংলা শব্দ ভাণ্ডারে স্থান লাভ করেছে বা প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে আমরা বলছি তদ্ভব শব্দ। উদাহরণ রয়েছে বন্ধু, যেমন ধরো চন্দ্র, চন্দ্র, চাঁদ। এই যে চাঁদ কথাটা, তাহলে কিন্তু তদ্ভব শব্দ। অর্থাৎ চন্দ্র ছিল সংস্কৃততে, প্রাকৃত হয়ে গিয়েছিল ওটি কি চন্দ্র, আর চাঁদ হয়ে গেল তোমার বাংলা শব্দ ভাণ্ডারে যখন আসলো। তাহলে একটা নির্দিষ্ট স্তরের মধ্য দিয়ে, অর্থাৎ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে স্থান লাভ করেছে, তাই এটাকে আমরা বলছি তদ্ভব শব্দ। এরকম আরও কিছু উদাহরণ দেখা যেতে পারে, যেমন হস্ত, হত্ত, হাত। ঠিক আছে, হস্ত ছিল সংস্কৃততে, তারপরে সেটা হত্ত হয়েছে প্রাকৃত বা অপভ্রংশতে, তারপরে সেটা হয়ে গেল হাত। তো এরকম আছে চন্দ্র, চন্দ্র, চাঁদ বললাম। মৎস্য, মৎস্য, তারপরে এই হয়ে গেল মাছ। অর্থাৎ এই সংস্কৃত, প্রাকৃত, তারপরে হচ্ছে বাংলা। অর্থাৎ অপভ্রংশ বা প্রাকৃতের মাধ্যমে যে সমস্ত সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায়, বাংলা শব্দ ভাণ্ডারে স্থান লাভ করেছে, সেই শব্দগুলিকে আমরা বলছি তদ্ভব শব্দ। তাহলে আমরা মৌলিক শব্দের শ্রেণীগুলো কিন্তু আমরা আলোচনা করলাম সংজ্ঞা সহ, উদাহরণ সহ। এবারে আমরা আসছি আগন্তুকে। তাহলে আগন্তুকের মধ্যে আমরা দেখছি দেশি শব্দ। আগন্তুকের মধ্যে আমরা দেখছি কি দেশি শব্দ। এবার দেশি শব্দ মানে তিনটি শ্রেণী আছে ওখানে, দেশি, বিদেশি আর হচ্ছে প্রতিবেশী। এবার দেশি শব্দ কোনগুলো? দেশি শব্দগুলো হচ্ছে আমাদের আর্যরা আসার পূর্বে আমাদের দেশে একেবারেই অনার্যদের, যেমন ধরো কোল, অস্ট্রিক, দ্রাবিড়, এই যে গোষ্ঠীর যে ভাষা, তাদের যে মুখের ভাষা প্রচলিত ছিল, সেই ভাষাগুলো থেকে বাংলা শব্দ ভাণ্ডারে যে শব্দগুলো এসেছে, সেগুলো কিন্তু আমরা দেশি বলছি আর কি, দেশি শব্দ। বা তার আগে যদি আমরা আগন্তুকের সংজ্ঞাটা দিই, আগন্তুকের সংজ্ঞাটা তাহলে এভাবে দিতে হয় যে আগন্তুক হচ্ছে আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশ তথা বাংলায় বিভিন্ন জনজাতি, তাই তো, বিভিন্ন জনজাতি এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জনজাতি এখানে এসেছে, প্রবেশ করেছে। ঠিক আছে, কেউ কিছু রাজত্ব করেছে, কেউ লুণ্ঠন করেছে, যাই করুক না কেন, তো বিভিন্ন জনজাতির, আমাদের দেশ তথা বাংলায় বিভিন্ন জনজাতির প্রবেশ ঘটেছে বিভিন্ন সময়ে, যুগে যুগে। তো তারা কিন্তু কিছু ভাষার ছাপ তারা রেখে গেছে, অর্থাৎ সেগুলোকে আমরা আগন্তুক শব্দ বলছি। বা আমরা যদি অন্যভাবে উদাহরণটাকে দিই, আগন্তুক শব্দের সংজ্ঞাটাকে দিই, তাহলে এভাবে দেয়া যায় যে সব শব্দ আমাদের সংস্কৃত থেকে বা সংস্কৃত হয়ে, না সংস্কৃত থেকে এসেছে না সংস্কৃত হয়ে এসেছে, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বা সংস্কৃত না হয়ে এসে অন্য কোনো ভাষা থেকে, ঠিক আছে, অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে বাংলা শব্দ ভাণ্ডারের স্থান লাভ করেছে, সেগুলি হচ্ছে আগন্তুক শব্দ। এর মধ্যে একটি শ্রেণী হচ্ছে দেশি শব্দ। তাহলে দেশি একটু আগেই বললাম যে একেবারে এখানকার যে অনার্য গোষ্ঠীর ভাষা, অর্থাৎ আমাদের দ্রাবিড়, অস্ট্রিক, কোল, ভিল, মুন্ডা, এদের যে মুখের ভাষা প্রচলিত ছিল অনার্যদের, অর্থাৎ আর্যদের আসবার অনেক পূর্বে যে ভাষাগুলো এখানে প্রচলিত ছিল, সেই ভাষার যে শব্দগুলো বাংলা শব্দ ভাণ্ডারে গিয়ে স্থান লাভ করেছে, সেই শব্দগুলোকে কিন্তু আমরা বলছি দেশি শব্দ। ঠিক আছে, দেশি শব্দের উদাহরণ ধরো দু একটি উদাহরণ দেওয়া যেতে পারে, ঝিঙা, ঢোল, ঢেকি, ঠিক আছে, কুলো, এই শব্দগুলো কিন্তু আমাদের দেশি শব্দ। ঠিক আছে, এবারে আমরা আসছি বিদেশি শব্দ। বিদেশি শব্দ তাহলে কি? ভারতবর্ষের বাইরের অন্যান্য দেশ থেকে, আমরা জানি অন্যান্য দেশ থেকে প্রচুর জনজাতি এসেছে, একটু আগে বলেছি। তো ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশ থেকে যে সমস্ত অন্যান্য দেশের
দেশ থেকে বা অন্যান্য দেশের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসে স্থান লাভ করেছে, সেই সমস্ত শব্দগুলোকে কিন্তু আমরা বলছি বিদেশি শব্দ। অর্থাৎ তাহলে এখানে বুঝতে হবে অন্যান্য দেশের ভাষা থেকে যে সব শব্দগুলো এসছে সেগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ। ঠিক আছে, এই বিদেশি শব্দগুলো অনেক অনেক প্রকারের বিদেশি শব্দগুলো আছে, যেমন আরবি আসছে, ফার্সি, আরবি ফার্সি বলো, পর্তুগিজ বলো, ওলন্দাজ বলো, তারপরে তুর্কি বলো, ইংরেজি, তো ইংরেজরা তো এখানে রাজত্ব করেছিল, ইংরেজদের ভাষা তো থাকবেই, প্রচুর আছে, আমাদের বাংলা ভাষায় প্রচুর ইংরেজি শব্দ আছেই। তো এরকম চায়না বলো, প্রচুর শব্দ কিন্তু বিদেশ থেকেও এসছে। তো আমরা সেই শব্দগুলোর দু একটি উদাহরণ বলছি। যেমন ধরো বিদেশি শব্দের মধ্যে আইন আক্কেল যদি বলি, আইন আক্কেল হচ্ছে তোমার আরবি শব্দ। ঠিক আছে, আরব দেশের ভাষা, আরবি থেকে এটা এসছে। তারপরে আওয়াজ আন্দাজ, এটা কি বলবো, এটা ফার্সি থেকে এসছে। হ্যাঁ, আওয়াজ আন্দাজ ফার্সি থেকে এসছে। তকমা তোপ তুর্কি থেকে এসছে, আরবি ফার্সি। তো আমরা দেখলাম তকমা শব্দ একটি, তোপ শব্দ একটি, এই দুটো শব্দ যেমন তুর্কি থেকে এসছে। অফিস চেয়ার, এগুলো যেমন ইংরেজি শব্দ, অফিস চেয়ার, টেবিল, পেন আমরা ব্যবহার করি এখনকার দিনে, মানে পেন শব্দটা বলি, কলম বলতে আমরা প্রায় ভুলেই যাচ্ছি এখন। তো এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। ঠিক আছে, তারপরে আলকাত্রা, আলপিন, এগুলো হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। ঠিক আছে, হরতন, রুইতন ওলন্দাজ শব্দ। তারপরে হচ্ছে কার্তুজ, রেস্তোরাঁ, এগুলো হচ্ছে কি ফরাসি শব্দ। নাৎসি, কিন্ডারগার্টেন, ঠিক আছে, এটা হচ্ছে জার্মান শব্দ। দাম একটা গ্রিক শব্দ। রিক্সা, হাসনুহানা, এগুলো হচ্ছে জাপানি শব্দ। আর চা, চিনি, এগুলো তো হচ্ছে চায়না থেকে এসছে, অর্থাৎ চীনা শব্দ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন আমরা আরবি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চায়না, ইংরেজ, এই বিভিন্ন দেশ থেকে কিন্তু এই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে বেশ কিছু শব্দ এসেছে, এগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ। ঠিক আছে, তাহলে আমরা আগন্তুক শব্দের দুটো শ্রেণী করলাম, দেশি বিদেশি। এবারে আমরা আসছি প্রতিবেশী শব্দে। এবার প্রতিবেশী কি? প্রতিবেশী হচ্ছে আমাদের রাজ্যের বাইরে, অর্থাৎ অন্যান্য প্রদেশ থেকে যে সমস্ত, অন্যান্য প্রদেশের ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো বাংলা শব্দ ভাণ্ডারে এসে স্থান লাভ করেছে সেগুলোকে আমরা বলছি প্রতিবেশী শব্দ। যেমন আমাদের বিহার বলো বা হিন্দি ভাষা যেটা আছে, হিন্দি ভাষা থেকে এসছে, মারাঠা থেকে এসছে, মারাঠি ভাষা থেকে এসছে, তামিল থেকে এসছে। এরকম কিন্তু বিভিন্ন আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে বা প্রতিবেশী প্রদেশগুলো যেগুলো আছে সেগুলো থেকে, সেখানকার ভাষা থেকে কিন্তু আমাদের বাংলা শব্দ ভাণ্ডারও প্রচুর শব্দ এসছে। তো সেগুলোকে কিন্তু আমরা বলছি প্রতিবেশী, যেহেতু সেটা দেশের বাইরে নয়, দেশের মধ্যেই আমাদের অন্য প্রদেশের, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি প্রতিবেশী শব্দ। তো এই প্রতিবেশী শব্দগুলোর মধ্যে যেমন ধরো পানি, তাগড়া, পানি, হ্যাঁ, পানি, তাগড়া, ঝান্ডা, এগুলো হিন্দি শব্দ, তোমরা জানো। হ্যাঁ, হিন্দি, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। তারপরে ধরো চৌথ, বর্গি, এগুলো হচ্ছে মারাঠি, হ্যাঁ, মারাঠা শব্দ থেকে, মারাঠা থেকে এসছে, মারাঠি শব্দ। তারপরে হচ্ছে তকলি, হরতাল, এগুলো কিন্তু গুজরাটি শব্দ, গুজরাটের যে ভাষা গুজরাটি সেখান থেকে এসছে। তো এগুলো মোটামুটিভাবে এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী শব্দ। তাহলে বন্ধুরা আমরা আগন্তুক শব্দ করলাম, প্রতিবেশী শব্দ আগন্তুক শব্দের শ্রেণীবিভাগগুলো করলাম, দেশি বিদেশি প্রতিবেশী করলাম। এবার একটি শেষ শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে নবগঠিত শব্দ। এবার বলছি যে নবগঠিত শব্দ বলছে নতুন নতুনভাবে যে শব্দগুলো গঠিত হয়, এগুলো কিন্তু অনেকভাবে গঠিত হয়, কিন্তু আমরা শব্দ ভাণ্ডারের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, তাই আমরা কিন্তু নবগঠিত শব্দের যে শ্রেণীবিভাগটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে নবগঠিত শ্রেণীর মধ্যে সেটা হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। এবার কি হচ্ছে, তাহলে মিশ্র বা সংকর শব্দটাকে আমরা কাদের বলছি? মিশ্র বা সংকর শব্দ হচ্ছে আগন্তুক বা হচ্ছে আমাদের যে মৌলিক শব্দ, এই আগন্তুক বা একাধিক আগন্তুক বা মৌলিক শব্দের সমন্বয়ে যে শব্দগুলো গঠিত হচ্ছে, একাধিক, ঠিক আছে, দুটো শব্দের ওখানে মিশ্রণ থাকবে, তাই এটাকে মিশ্র বা সংকর শব্দ বলছে আর কি। তো বলছে মৌলিক বা আগন্তুক শব্দের, একাধিক মৌলিক বা আগন্তুক শব্দের সমন্বয়ে যে শব্দ গড়ে ওঠে সেই শব্দগুলোকে আমরা বলছি মিশ্র বা সংকর শব্দ। খুব সহজে এটা তোমরা বুঝে যাবে দু একটি উদাহরণ দিলেই। তো এবার এই মিশ্র বা সংকর শব্দগুলো বিভিন্নভাবে গঠিত হতে পারে, তার মূল তিনটি ভাগ এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে বিদেশি যোগ তৎসম। বিভিন্নভাবে গঠিত হতে পারে, তার একটি ভাগ এখানে বলছি যে বিদেশি ও তৎসম। একটা বিদেশি শব্দ, তার সঙ্গে একটি তৎসম শব্দ হয়ে বিদেশি ও তৎসম একটা হলো। তারপরে বিদেশি যোগ বিদেশি হতে পারে, ঠিক একইভাবে বিদেশি যোগ বাংলা হতে পারে। ঠিক আছে, তো এমনিভাবে আমরা দেখেছি যে এখানে ধরো বিদেশি যোগ তৎসম যদি বলি, তাহলে হচ্ছে যেমন মাস্টার মশাই, তারপরে হেড পণ্ডিত,
এই যে মাস্টার মশাই হেড পণ্ডিত, এটাতে আছে কি একটা বিদেশি একটা তৎসম, অর্থাৎ মাস্টারটা বিদেশি শব্দ, কোনো সন্দেহ নেই, কারণ মাস্টার হচ্ছে ইংরেজি শব্দ একটি। তো মাস্টার হচ্ছে ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, তার সঙ্গে একটা তৎসম শব্দ ব্যবহৃত হলো কি মহাশয়, মহাশয়টা হচ্ছে তৎসম শব্দ। তাই একটা বিদেশি আর একটা তৎসম শব্দের সংমিশ্রণে হয়ে গেল একটি সংকর শব্দ বা মিশ্র শব্দ। ঠিক আছে, ঠিক তেমনিভাবে মাস্টার মশাই হেড পণ্ডিত, হেড একটা পিওর ইংরেজি শব্দ, কোনো সন্দেহ নেই, কিন্তু আবার পণ্ডিত গিয়ে হয়ে গেল একটি কি পণ্ডিত একটা তৎসম শব্দ, পিওর তৎসম শব্দ। তাহলে হেড হচ্ছে একটা পিওর ইংরেজি শব্দ, তৎসম হচ্ছে একটা খাঁটি তৎসম শব্দ যদি বলি, তাহলে হচ্ছে একটা বিদেশি আর একটা তৎসম শব্দের সংমিশ্রণে একটি কিন্তু হেড পণ্ডিত বলে একটা নতুন শব্দ বা মিশ্র শব্দ বা সংকর শব্দ কিন্তু আমরা পেলাম। ঠিক তেমনিভাবে বিদেশি যোগ বিদেশি হতে পারে, যেমন ধরো দরজা জানালা, দরজা একটি বিদেশি শব্দ, জানালা একটি বিদেশি শব্দ, দিয়ে একটা শব্দ তৈরি করলাম দরজা জানলা। জজ সাহেব, ঠিক আছে, জজ একটা বিদেশি শব্দ, সাহেব একটি বিদেশি শব্দ, তাহলে বিদেশি যোগ বিদেশি দিয়ে একটা সংকর শব্দ তৈরি হলো। আবার বিদেশি যোগ বাংলা, একেবারে বাংলা শব্দ যে আছে বিদেশি, তার সঙ্গে একটা বাংলা শব্দ যোগেও কিন্তু সংকর শব্দ বা মিশ্র শব্দ তৈরি হতে পারে। সেটি কি, যেমন ধরো বেহাত, ঠিক আছে, বে হচ্ছে একটি বিদেশি উপসর্গ বলা যেতে পারে বে, তার সঙ্গে একটি হাত বলে একটা বাংলা শব্দ তৈরি যুক্ত হলো, দিয়ে একটা মিশ্র শব্দ বা সংকর শব্দ তৈরি হলো। আবার যদি আমরা বলি ক্লাব ঘর, ক্লাব একটি বিদেশি শব্দ, একটি ইংরেজি শব্দ, সেই ক্লাব ইংরেজি শব্দ বা বিদেশি শব্দের সঙ্গে ঘর নামে একটি বাংলা শব্দ যুক্ত হলো, ঠিক আছে, যুক্ত হয়ে ক্লাব ঘর বলে একটি কিন্তু মিশ্র বা সংকর শব্দ তৈরি হলো। তো বন্ধুরা, এভাবে আমরা কিন্তু আজকের শব্দভাণ্ডারের যে শ্রেণীবিভাগ এবং উদাহরণসহ সংজ্ঞাসহ উদাহরণগুলো কিন্তু আমরা বুঝলাম। তো এই ক্ষেত্রে বলে রাখি, আমার কিছু ছাত্রছাত্রী আমাকে জানিয়েছিল যে তাদের যে নবম শ্রেণীর যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টে শব্দভাণ্ডারের কিছু প্রজেক্ট তাদের করতে বলেছে স্কুল থেকে, স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বলেছে যাতে তারা খুব সুন্দর করে একটি প্রজেক্ট তৈরি করে শব্দভাণ্ডারের উপর। তাহলে এক্ষেত্রে আমি একটু ভিন্নধর্মী আলোচনায় যাচ্ছি। সেই নবম শ্রেণীর যদি প্রজেক্টের শব্দভাণ্ডারে কেউ প্রজেক্ট করতে যাও, তাহলে আমি তার একটা ডায়াগ্রাম বলে দিচ্ছি যে এভাবে প্রজেক্টটা করবে আর কি। তো সেক্ষেত্রে বলি যে যখন তোমরা প্রজেক্ট করবে, তোমরা জানো প্রজেক্টের একটা আলাদা খাতা হয়, সেই খাতায় করবে। তো যাই হোক, কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। যে প্রথমে শব্দভাণ্ডার সম্পর্কে প্রথমে হচ্ছে তোমরা একটা তোমাদের যে পেজগুলো রয়েছে, ঠিক আছে, A4 যে কাগজের পেজগুলো রয়েছে, পেজগুলোকে তোমরা এইভাবে তোমরা হরাইজন্টালি নেবে আর কি, ভার্টিক্যালি না নিয়ে হরাইজন্টালি নিয়ে তার মাঝখানে একটা ভাগ করবে আর কি, ঠিক আছে, বা অনেক স্কুলে বলেও দিয়েছে এভাবে করতে। তো মাঝখানে একটা ভাগ করবে, ভাগ করার পর তোমরা বাদিকে যে শব্দভাণ্ডার সম্পর্কে আমার যে একেবারে ভূমিকাটা, যে শব্দভাণ্ডার কি, যে সমস্ত কথাগুলো বলেছিলাম যে শব্দভাণ্ডার হচ্ছে ভাষার হচ্ছে সম্পদ, ঠিক আছে, শব্দভাণ্ডার যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ, সে ভাষা তত বেশি ঐশ্বর্যশালী। এইভাবে তোমরা একটা বাদিকে ভূমিকা করবে শব্দভাণ্ডারে। ভূমিকা করার পরেই ওখানে বলে দেবে যে নিম্নে বাদিকে সারণীর মাধ্যমে শব্দভাণ্ডারের শ্রেণী বিভাগগুলি আলোচনা করা হলো। তারপরে তোমরা প্রথমে ভূমিকাটা লিখলে, এখানে কিন্তু আমি সেই রকম ডায়াগ্রাম করে লিখিনি, প্রথমে বাদিকে ভূমিকাটা লিখলে শব্দভাণ্ডার সম্পর্কে, তারপর শ্রেণী বিভাগগুলো করলে, মানে শ্রেণী বিভাগগুলো সারণীর মাধ্যমে তোমরা টেবিল করে ছক করে কিন্তু দেখালে। তারপরে ডান দিকে গিয়ে তোমরা কিন্তু ওই সংজ্ঞাসহ উদাহরণগুলো দেবে, মানে মৌলিক শব্দ লিখে তার সংজ্ঞা দেবে, ঠিক আছে, তার শ্রেণীগুলো লিখবে, তৎসম শব্দ লিখে সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে। এভাবে বাদিকে তোমার, আরেকবার বলছি, বাদিকে হচ্ছে তোমার শব্দভাণ্ডার সম্পর্কে একটা ভূমিকা এবং সারণীর মাধ্যমে তার শ্রেণীবিভাগটা, আর ডান দিকে বাদিকের যে শ্রেণীবিভাগগুলো লিখেছো সেই প্রত্যেকটি শ্রেণীবিভাগের সংজ্ঞাসহ উদাহরণ লিখবে ডান দিকে। এইভাবে তোমরা কিন্তু প্রজেক্ট ওয়ার্কটি করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ক্লাসটি কাজে লাগবে হয়তো। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরেকটি কথা বলি, এই ডায়াগ্রাম তৈরি করতে বা এখানকার এই ক্লাসটি পরিচালনার ক্ষেত্রে আমি যে বইটির সহায়তা নিয়েছি, কৃতজ্ঞতা স্বীকার করাটা একটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে। তো তাই বলছি যে আমি বাংলা শিক্ষক বলে যে বইটি রয়েছে অমল পালের, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমি কিছুটা সাহায্য নিয়েছি এই ডায়াগ্রামগুলো বা এই সংখ্যাগুলো তৈরি করবার জন্য বা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং কোথাও যদি শব্দভাণ্ডার সম্পর্কে কোথাও কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু অবশ্যই করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ।